গুড মর্নিং সবাইকে। এখন 8:30 বাজে। আমার গলা দিয়ে আওয়াজ বেরোনো বন্ধ হয়ে গেছে। সকালবেলা ভাত চাপিয়ে দিয়েছি, এখানে গরম জল হয়ে গেছে। আজকে মিশুকে স্কুল পাঠাতে পারিনি, আমার উঠতেই অনেকটা, এই উঠলাম 2-3 মিনিট হলো। উঠে পরে প্রথমে ভাত চাপিয়েছি, চাটা করব। শরীরটা দুদিন থেকে তো ভালো নেই, কালকে থেকে আরও বেশি। মানে গলা দিয়ে তো আওয়াজ বেরোচ্ছে না, প্রচণ্ড গলা ব্যথা, তার সাথে হাত পা ব্যথা, ভেতরে ভেতরে জ্বর আসছে। টেম্পারেচার নেই গায়ে বলে ক্যালপল খেতে পারছি না। চাটা ফুটুক তারপরে দেবো। কালকে মনে করে বাদামটা ভিজিয়েছিলাম, না তো মনেই থাকছে না। ছেলেটারও আবার সর্দি লেগেছে আমার থেকে, আমি জানি বাড়িতে যদি একজনের সর্দি লেগে যায় তাহলে লাগবেই কারো না কারো। যেহেতু আমার সাথেই থাকছে সারাদিন, সর্দি তো একটু তাড়াতাড়ি অন্যজনের থেকে অন্যজনের হয়ে যায়। চাটা করে কালকে থেকে ও রাত্রেবেলা নাক দিয়ে জল পড়তে শুরু করে দিয়েছে, ঠিক হয়ে গেছিলো। আমি ওকে বলেছি আমার সর্দি লাগলো মানে বাবুর সর্দি লাগবে। চলো, লেট হয়ে গেছে অনেকটাই। কালকে জলটা খেয়েছি তেঁতুল জল, তারপরে দিনের বেলা হচ্ছে ওই টক চাটনি খেয়েছি, ওটারও ফল হতে পারে, যার কারণে গলাটা একদম বসে গেছে আমার। জানতাম খাওয়ার আগে যে এরকমটাই হবে, তো তাও ঝাল ঝাল খেতে মন করছিল। মা ভিডিও কলে দেখেই বলছিল তুই তো সর্দি লেগেছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, তারপরে আবার তেঁতুল জল খাচ্ছি। এরকমই তেঁতুল জল খাওয়া দেখেই বলছে রাত্রেবেলা কী জন্য তেঁতুল জল খাচ্ছে। তারপরে আবার শুনেছে সর্দি, দিয়ে বকা দিচ্ছে। বিস্কিট নেই না, বাড়িতে বিস্কিট নেই গো বা। বাপরে বাপ, যা অবস্থা আমার প্রেশার কুকারের। মূলো দিয়ে ডাল চাপিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে গেছে। অড়হরের ডাল করছি আজকে, বেগুন ভাজা। আজকে কোনো তরকারি কাটা হয়নি এখনো পর্যন্ত। আজকে চচ্চড়ি হবে বলে একটু লেট করেই করা হচ্ছে। পুরো হাতে ছিটিয়ে গেল। ডালটা সাইড করে রাখি। এই যে মূলো দিয়ে ডাল করেছি, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, মূলোও সেদ্ধ হয়ে গেছে। এখন শুধু শীত মানে মূলো খাওয়া চলবে, মূলো দিয়ে ডাল, মূলোর চচ্চড়ি। আমি আগে মূলো টুলো খেতাম না, মানে এখন আমি আগে আমি অনেক জিনিসই খেতাম না, আস্তে আস্তে সব জিনিসই খাওয়া শিখেছি। একটু জলও দিতে হবে, অনেক বেশি ঘন হয়ে গেছে। আজকেও আমাদের নিরামিষ হচ্ছে। চল ডালটা দিয়ে দিই। শীতের শুরু মানে এখন চলবে এইসব সবজি দিয়ে ডাল। হ্যাঁ, শাকটা করো, শাকটা তো আলাদাই খাবো। আর ওই ডাঁটার সবজি, মানে আজকে আমাদের সব ঝাড় জঙ্গলগুলো খাওয়া হবে। সবজি কি কি আছে তোমার ফ্রিজে? পটল তো আছে, সবজি কিছু নেই সেরকম কিছু? মিষ্টি কুমড়োও নেই তো, কি দিয়ে খাবো তাহলে? সবজির আইটেমই নেই কিছু, শুধু ডাঁটা কিনে নিয়ে আসা হয়েছে। এই কদিনে সমস্ত সবজি আমাদের খেয়ে শেষ করে দেওয়া হয়েছে, ডাঁটাটা পরে হচ্ছে। ডালটা একটু পাতলা না করলে ভালো লাগবে না। মূলো সেদ্ধ করার জন্য একটু বেশি করে সেদ্ধ করা হয়েছে। মূলোটা ঠিকঠাক আছে, কিন্তু ডালটা গলে সার হয়ে গেছে। চলো, ডাল হয়ে গেল, বেগুন ভাজা হয়ে গেল, ডিমের অমলেট করে দেবো, তাহলেই হয়ে গেল। আমাদের চচ্চড়িটা পরে হবে। চাপিয়ে দিই। আমার তো গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না, এত গলা ব্যথা করছে আমার। এখন সিজন চেঞ্জের সময় না, এখন তো ঠান্ডা লাগবেই, বলো মাসে? সবাই হাঁচো হাঁচো করছে, মাসিও এসে হাঁচো হাঁচো করছে। এবার আমাদের সার্ভিসিংটা করাতেই হবে গো, গ্যাসের খুব ডিস্টার্ব করছে। কালকে আমাদের শাকটা শেষের দিকে পোকা ধরা পড়েছে রান্না করতে করতে। হ্যাঁ দাঁড়াও, কি বলছো শুনি। কি? আমি তো বাজার করতে যাচ্ছি না, দেখছি তো দোকানে বেগুনগুলো খুব সুন্দর থাকছে এখন, জানো, দেখে মনে হচ্ছে কিনি বেগুন ভাজা দিয়ে ভাত খায়। দাদা তো আগে ঢ্যাঁড়সটাই পছন্দ করতো, এখন খালি বলছে বেগুন নিই, বেগুন নিই, বেগুন থাকতেও বলছে বেগুন নিই। কচিও থাকছে, বিচি থাকছে না একটু। রোজ রোজ বেগুন ভাজাই করে দিচ্ছি ওকে। আর গরম গরম ঘি ভাতে বেগুন ভাজা খেতে ভালো লাগে। ডালটা একটু জল দিয়েছিলাম বলে ভালো করে ফোটাচ্ছি।
হয়ে গেছে ডালটা। আমাদের রান্না বান্না হবে শাক, তার সাথে ডাঁটার সবজি, খাওয়ার সময় ডিমের অমলেট করা হবে। আর এক্সট্রা করে আজকে মাছ বা কিছু নেই, মাছ তো নেই বাড়িতে, মাছ শেষ হয়ে গেছে। এটাতে শাকটা চাপিয়ে দেবো, এটাতে চচ্চড়িটা চাপিয়ে দেবো। হ্যাঁ চলো দিয়ে দিই। মিশু বাড়িতে থাকা মানে ওর বাবাকে ডিস্টার্ব করা। চলো কোথায় দিব? সেদিন এই কম্বলটা বার করেছিলাম, রোদে দেওয়া হয়নি, যদিও বা আগের বার কেচে টেচে তারপরে উঠিয়েছিলাম বলে কোনো রকমভাবে গন্ধ ফন্ধ করেনি। ভালো করে মেলে দিই তারটাতে, রোদ পেলে একটু বেশ গরম গরম হবে, ভালোও লাগবে গায়ে দিতে। আমার ঘরে প্রতিটা জানলা দিয়ে মোটামুটি ভালোই রোদ আসে বলেই ছাদে যেতে হয় না। ছোটোখাটো জিনিস এরকম জানলাতে মেলে দিলে সুন্দর রোদ পাওয়া যায়। কি হয়েছে তোমার বক্তব্য কি? হ্যাঁ, বাবা থাকতে মার কাছে এসেছো মানে কিছু চাই? লোকের বাড়িতে পুজো হয়ে গেল ভাবো, আমাদের রান্না বান্না চলছে। মাসিকে দিয়ে সবজি কাটালাম, শীতে যা যা সবজি সমস্তটা দিয়ে এই চচ্চড়ি। এই সবজিটা না শীতেই ভালো লাগে বলো মাসি, সমস্ত টাটকা টাটকা সবজি থাকে। ফুলকপি তাও সেরকম কোনো সবজি টবজি নেই, যা বাড়িতে ছিল তাই দিই। এটা আজকে সর্ষে বাটা দিয়ে করব। এই সবজিগুলো বাড়িতে কত বানাতো, তখন বলতাম কি বানাচ্ছ, মাকে বলতাম, ভালো লাগতো না না খেতে, ভালো জিনিস তখন ভালো লাগতো না। মাসি ওই বাটিগুলো নেই না এখন, সাদা বাটিগুলো, এটাতে আনবে ডাল হেঁটে যাবে। এক বাটি ডাল হয়ে গেল দুবেলার। তরকারিটা চাপিয়ে দিই। সমস্ত সবজি টাটকা আছে, বেশি টাইম লাগবে না সেদ্ধ হতে। তেল একটু বেশি করে দিতে হবে, এইসব আগাছা রান্না করতে গেলে তেল একটু বেশিই লাগে, ভাজা ভাজা না হতে গেলে টেস্টও হবে না। অন্য সব তরকারিতে, লাউয়ের তরকারি, কুমড়োর তরকারি, এগুলোতে তেল কম দিলেও চলে যায়। ফোড়ন দেবো, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে দিয়েছি 3 রকমের ফোড়ন। আমাদের 5 ফোড়নটা এবার ভালো আসেনি। ফোড়নটা চড়বড়িয়ে আসলেই, এখানে আওয়াজ করছে সবজির বলে ও শুনতে পাচ্ছে না, তাই অফ করছে। বাবা গেলেই টিভিটা অফ হবে। এখন যদি টিভি অফ করে দিই না, বাবাটাকে খেতেও দেবে না ঠিক মতো। ওদের ওর বাবা সবসময় বলে পাঠিয়ে দিই স্কুলে পাঠিয়ে দিই। চলো এই লবণ টবণ দিয়ে দিলাম, ভাজা হতে থাকুক। ভাজা হয়ে গেলে তারপরে সর্ষে বাটাটা দেবো। সর্ষে বাটা মানে সর্ষে বাটা না গুঁড়া? হ্যাঁ, যা মিক্সির অবস্থা এখন তো সর্ষে গুঁড়াই হবে না। মিক্সির বাটির দাদার সাথে কথা বলতে হবে। মিক্সির বাটিটারই গন্ডগোল হয়েছে। বাটি তোমাদের বাটি এখানে বানানো যায় না? আমাদের বানানো যায় ওদিকে বাটি। মা এবারই বলছিল তুই মিক্সির বাটিটা নিয়ে আসতি, তাহলে আমি তোকে বানিয়ে দিতাম মাপ করে। মানে মা বানাতো না, মা যার কাছ থেকে বানা করেছে তাকে দিয়ে বানিয়ে দিত। মিক্সির বাটিটা ডিস্টার্ব করছে গো। তুমি কি কার্টুন দেখছো নাকি? কি দেখছো, রামায়ণ দেখছো? বাচ্চাদের খেতে খেতে যদি টিভি না লাগে তাহলে খাবারটা হজমই হয় না, বলে চিবাতেই পারে না খাবার। এখানে বসে বসে ও পুরী জগন্নাথের গল্প আমাকে শোনাচ্ছিল। এদিকে আমি তরকারি চাপিয়ে চলে গেছি। তরকারি কড়াই পুড়ে ছাই, মাসি আবার কড়াই ধুচ্ছে, আবার চাপানো হবে। এখানে তরকারিটা চাপিয়ে দিয়েছি সেদ্ধ হতে, সেদ্ধ হোক, টাইম লাগবে একটু। এখানে মাসি শাকটা ধুয়ে দিয়েছে, কালকে পোকা পাওয়ার পর থেকে একদম মনস্থির করেই নিয়েছি, লবণ দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর খাবো, যা আছে বেরিয়ে যাবে। আজকে মাসিকে বললাম রসুন বেশি দিও না, রোজই প্রায় শাক খাওয়া হচ্ছে, আর সর্দি লেগেছে তো, গন্ধ কিছুই পাচ্ছি না, একটা বিকট টাইপের গন্ধ লাগছে, আলাদা লাগছে, ভালো লাগছে না, ওই জন্য আলাদা ছুনি লাগবে মাসি। নাকি এটাই দেবো, থাক, সব আলাদা আলাদা গন্ধ পাচ্ছি, অদ্ভুত অদ্ভুত টাইপের।
অনেকটা শাক হলো গো। না গো কিচ্ছু হবে না, সারা গরমে যা শাক খাইনি এই শীতের সময় খেয়ে সেটা ভরপুর করার চেষ্টা করছি। আজকে এই চচ্চড়িটা হয়েছে, এটা দিয়ে আজকে মুড়ি খাওয়ার মতো। শীতের দিনে ওই রোদে বসে বসে এই মুড়ি আর তরকারি খেতে কত যে ভালো লাগে। আর বাসন দেখেছো পুরো চুর হয়ে গেছে, রান্নাবান্না বেশি হতে গেলে বাসনটাও বেশি হয়। সমস্ত রান্নাবান্না হয়ে গেল আর কি, খাওয়ার সময় ডিমের অমলেট করে দুপুরবেলা খেতে হবে, নিরামিষ খাওয়া যাবে না। একটা কাঁচা লঙ্কা, বাবা বড় চামচ দিলে গো, কি ভালো লাগছে না মুড়ির সাথে। বাবা মুড়ি খাবা? আমার ছেলে তো মুড়ি খেতে রাজা। মুড়ি খাবা, আসো। আজকে তো রোদই উঠেনি, নাহলে এখানে বসে বসে মুড়িটা খেতাম। চলো মুড়ি খাবা, আসো। এই তো রোদ উঠে গেল, বলতে বলতে রোদ উঠে গেল। আসো আসো, হাতে পায়ে ব্যথা করছে, সর্দি লেগেছে, রোদ লাগানো একটু দরকার আছে। তুই পেটু দেখাচ্ছ কেন? হ্যাঁ মাসি তুমি খেয়ে নাও, আর একটু চা বানাও। খাবো চা, সর্দি লেগেছে তো একটু চা খেতে ইচ্ছে। হ্যাঁ খাবো, চাই খাবো, সর্দি লেগেছে তো। একটু মুড়িটা খেয়ে যদি চাটা খাই একটু ভালো লাগবে। তারপরে স্নান করতে যাবো, গোপাল পুজো দেবো। রোদটা লাগছে তো কি ভালো লাগছে। আজকে মিশুকে তো স্কুলে দিলাম না, আর এই দুদিন ধরে যে যাচ্ছিলাম। মুড়ি খাবে? চেয়ারটা নিয়ে আসো, মুড়ি খাবো আসো। মিশু মুড়ি খাবার রাজা, মুড়ি খাবে, আসো আসো। যা ঠান্ডা লেগেছে তাতে ঠান্ডা জলে স্নান করার মতো ক্ষমতা নেই, ওই জন্য গরম জল চাপালাম। প্রচণ্ড হাওয়া উঠেছে, এটা গরম করলাম সকাল থেকে ফ্যানের হাওয়ায় বলছি, ঝোড়ো হাওয়ায় ঠান্ডা হয়ে যাবে। উঠিয়ে দিই, ধুলোও পড়ছে খুব। এই জিনিসগুলো না বেশি ধুলো ধরে নেয় খুব। চলো, ওটা এক হাতে করা যাবে না, বাপরে প্রচুর ভারী কিন্তু এটা। চলো, রোদ উঠেছিল, আবার দেখো আকাশটা খারাপ হয়ে গেল, কেমন একটা অন্ধকার অন্ধকার হয়ে গেল, তার সাথে ঝোড়ো হাওয়া দিচ্ছে। মিশুকে খাইয়ে কেবলই উঠলাম, পূজার সাথে গল্প করছিলাম, সময় হয় না গল্প করার। আজকে অনেক দিন পর ওকে এমনিতে ফোন করা হয়, কিন্তু অল্প স্বল্প কথা বলা হয়। আজকে একটু টাইম নিয়ে ভিডিও কল করে ওর সাথে কথা হলো। কদিন ধরেই ভাবছি ওর বাড়ি যাবো, কিন্তু যাওয়াই হচ্ছে না। ওর শরীরটা খারাপ ছিল, ও তো আসতে পারছিল না, তোমাদেরকে বললামই। দেখি কবে যায়, কাল পরশু ছুটি আছে, দেখি পারি কিনা। কাল পরশু আমাদের একটা প্ল্যানও হচ্ছে, সেটাও জানি না কি হবে না হবে। একটা বাজছে, মাঝখানে একবার আমি ঘুমিয়েও গেছিলাম, মাসি চলে গেছে, ডিমও বার করে দিয়ে গেছে মাসি, সসপ্যানটাও রেডি করে দিয়ে গেছে ডিম করবো বলে। আজকে জানে আমার শরীরটা একটু ভালো লাগছে না, শরীরটা খারাপ করছে বুঝলে তো, সর্দি লেগেছে তো, ভেতরে সর্দিটা জমে গেছে আমার, দিয়ে পরে সব কিছুরই যেন কেমন একটা বিটফুট বিটফুট বন্ধ পাচ্ছি। কিচ্ছু কাজ করতে পারিনি, সেই যে রান্নাটা করে ঘরে গেছি, আর স্নান দান করে মিশুকে স্নান করিয়ে মায়ের কর্তব্যটা তো পালন করতেই হবে, তাই না বলো? হাজার হোক মা, আমি আমার শরীর যতই খারাপ করুক, কিন্তু বাবাকে যেরকম যতই শরীর খারাপ হোক, বাবাকে অফিস যেতে হয়, সেরকম মারও যতই শরীর খারাপ হোক, ছেলের জন্য বাচ্চার জন্য সবই করতে হয়। আমি বলে না, সব মারাই করে, আমার মারাও করেছে। মাদের শরীরটা খারাপও থাকতো, মাকে বলতাম যে রান্না করতে হবে না, বাদ দাও। যখন ছোট ছিলাম তখন তো আমি রান্না করতে জানতাম না, দিয়ে পরে মাকে মানা করতাম রান্না করতে হবে না, ছেড়ে দাও। দিয়ে পরে মা বলতো খাবি কি তাহলে, সেটাও বড় হয়ে গেছিলাম যখন, তখন মায়ের কিছু হলে আমি রান্না করে নিতাম। ছোটো থেকে আমি রান্না বান্না করতে জানতাম যেহেতু, তাও এক একজনের কথা শুনলে মাথাটা খারাপ হয়ে যায়, তাই না? বাচ্চার যদি শরীর খারাপ হয় তাহলে সেটা মারই দোষ হয় না। মা কি করে বাড়িতে বসে বসে, বাবা তো থাকে না, তো মা যখন বাচ্চার কাছে থাকে তখন বাচ্চার কিছু হলো মানে মায়েরই দোষ। আমাকে কেউ কিছু বলেনি, বলছি মাঝে মাঝে যখন এগুলো কথা কানে আসে তখনই বেরিয়ে যায়, তো ইমোশনালি কথাগুলো বেরিয়ে যায়। যাই হোক, আমার শ্বশুর বাড়ির লোক কখনো কোনো কিছু বলে না, আমার বাবা বাড়ির লোকও কখনো কিছু বলে না, সবাই খুবই ভালো। কিন্তু তারও বাইরে বহুত লোক আছে, তাই না? আর যেহেতু সোশ্যাল মিডিয়ার সাথে ইনভলভ রয়েছি, তো আমাদের তো সব কিছুই লোকে জানতে পারে বলে জাজমেন্টটাও সবাই ভালো মতোই করে, আর এটা স্বাভাবিক, এটা তো বলার কিছু নেই। যখন জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছি তখন সবটাকে অ্যাকসেপ্ট করতে হবে, তাই না? যাই হোক, চলো, মানে কিছু কিছু মানুষের কথা সহ্য করতে না পেরে এগুলো বলা হয়, আর কিছু না। আজকে মাসি রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করেছে। মাসি প্রথম এত সুন্দর করে কাজ করতো না, মাসিকে আস্তে আস্তে আমি শিখিয়েছি।
এভাবে এভাবে করবে। আর আমি নোংরার মধ্যে একদমই থাকতে পারি না, পছন্দই করি না নোংরা। একটু রান্নাঘরে নোংরা থাকতে গেলে আমার রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না। একদম চকচক করছে, দেখো সমস্ত জায়গাটা, পুরো এই জায়গাটা, রান্নার এই জায়গাটা মাসিকে বলেছি, মাসিকে বলে আজ নয়, সবসময় মাসি রান্না করার পর সে ভেজ হোক আর নন ভেজই হোক, মাসিকে সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে মাজার কথা বলা আছে। আর যেদিন যেদিন ডাল হয় সেদিন নিচটাও পরিষ্কার করে দেয়, কারণ আমার ডালের বুঝতেই পারছো কী হয়, পুরো নিচটাও ঘেঁটে যায়। তো মাসি চলে গেছে, বাসনটা মেজে ধুয়েও রাখতে হবে। শাকটা ভেবেছিলাম খাবো না, আসল কথা কি বলতো, কালকে শাকের ওই দৃশ্য দেখার পর শাক খাওয়ার প্রতি একটা রুচিটা অরুচিতে চলে এসছে। এই যে শাকটা শেষ হবে এবারের শাকটা, আর বাড়িতে কদিন শাক আনা হবে না। মিশো থেকে অর্ডার এসছে, পার্সেল এসছে, অর্ডার এসছে পার্সেল। খাবারটা বেরিয়ে নিয়েছি, যাই দেখি। এই যে 3টে জিনিস এসেছে, এই একটা, এই একটা আর এই একটা। খাবার বেড়েছি তারপর এসছে। চলো খাবারটাকে, আমি আসলেই তোমাকে আসতে হবে। মিশো থেকে আর একটা পার্সেল আসলো, পরপর আজকে পার্সেলগুলো আসছে। মিশুকে ঘুম পাড়াতে গেছি, এর মধ্যে ও দৌড়ে চলে এসছে। এই যে 4টা পার্সেল, এর আগের দিন পরশু দিন 2টো এসছে, ওটাকে এখনও খোলা হয়নি। চলো সব খুলবো বিকালবেলা। চলো আমি ঘর থেকে একটু আসলাম মানে ও দৌড়ে চলে আসলো। আজকে হচ্ছে 7টা। মিশুকে পড়াশোনা করিয়ে উঠে আমি অনেক কাজই করেছি। সেটা কি করেছি তোমাদেরকে তো বলেছিলাম, মিশো থেকে আমি অর্ডার করেছি অনেক জিনিসই, সেগুলো চলে এসেছে, আনবক্সও কিছুই করেছিলাম না। বলে না যে একটা মানে বাড়িকে, মানে একটা ঘরকে, সামান্য একটা ঘরকে মানে বাড়ি কিভাবে তৈরি করতে হয় সেটা মানে একমাত্র বাড়ির মানে যারা বাড়িতে যারা 24 ঘন্টা থাকে তারাই একমাত্র বলতে পারে। মানে এই বাড়িটাকে তো আমি এতদিন ধরে ধরো রেন্টে আছি, কি করব, কিছুই করার দরকার নেই, চলেই তো যাবো 2 বছর পর। কারণ এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল যখন আমরা কলকাতাতে প্রথম ভাড়াতে এসেছিলাম। তো সেই ঘরটাকে আমি খুব সুন্দর করে, মানে জীবনে প্রথম ভাড়া ঘরে এসেছি, তো ভাড়া ঘরের মতো থাকবো, সেভাবে না থাকতে পারে। তখন বিয়ের পরপরই ধরো 2019 সালের কথা বলছি। তো ঘরটাকে খুবই সুন্দর করে সাজিয়েছিলাম। ওই ঘরে আমরা 2 থেকে আড়াই বছরও ছিলাম, মিশু হওয়া পর্যন্ত, মিশু 1.5 বছর পর্যন্ত মিশু ওই ঘরে ছিল। আর তারপরে তো আমাদের ঘর হয়ে গেল, চলে আসলাম। ওই ঘরটাকে যখন ছেড়ে এসেছিলাম আমার নিজের ঘরে, তখন এত বেশি আমার মন খারাপ হয়েছিল যে সেটা আর বলার মতো না। কারণ ওটাকে আমি ভাড়া বাড়ি হিসেবে দেখেইনি প্রথম থেকে। 2 বছর কি 3 বছর মতো ছিলাম। মানে নিজের বাড়ির থেকেও বেশি মানুষ যে ভালোবাসে, যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে গুছিয়ে ওটাকে মানে সাজাতে আমার 1 বছর লেগেছিল। তো যাই হোক, এটার পেছনে ওই জন্য এফর্ট দিইনি আমি প্রথম থেকে। তারপর তো 1.5 বছর কেটে গেল, তোমাদের সামনে তো বুঝতেই পারছো আমার ব্লগিং করা 6 থেকে 7 মাস, মানে লং ব্লগের কথা বলছি, 6 থেকে 7 মাস। তো আমার ঘরটা তো দেখেছো যেরকম থাকে সিম্পল একটা ঘরে মানুষ, সেরকমভাবেই ছিলাম। তো আস্তে আস্তে থাকতে থাকতে এই ঘরটাকেও ভালোবেসে ফেলেছি। তখন মনে হচ্ছে না একটু সাজালে গুছালে ভালো লাগে। তো মিশো থেকে অনেক জিনিসই অর্ডার করেছিলাম, সেটা দেখাচ্ছি। মোটামুটি কিছুটা সেট করতে পেরেছি, সবটা পারিনি, কিছুটা মিশুর হাতে আছে আর কিছুটা আমি ইনস্টল করতে পেরেছি। তো যেগুলো পেরেছি সেগুলোই দেখাই তোমাকে। এখানে মিশু নিয়ে বসে আছে, এই যে দেখো, মানে খুব মিনিমাল মিশো থেকে অর্ডার করেছি, বুঝতে পারছো তো, খুব সামান্য খরচাই করেছি। যেই জিনিসগুলো লাগলেই নয় সেই জিনিসগুলো করেছি। এই যে পর্দাগুলো দিয়েছি, আর সব থেকে হচ্ছে ঘরে যদি তুমি পর্দা দিয়ে দাও না, তাহলে ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তা আমার তো বেশি ইনভেস্টমেন্ট করার ছিল না, সিম্পল আর মানে কম বাজেটের মধ্যে এর থেকে আর ভালো কিছু হতেই পারে না। জাস্ট ঘরে তো মানে প্রাইভেসির কোনো ব্যাপার নাই, জাস্ট একটু ডেকোর করার জন্যই ঘরটাকে সুন্দর করে সাজানো। এই উইন্ডোটার জন্যই, উইন্ডোটার জন্য আমি অর্ডার করেছি। কিন্তু কি বলো তো, ওখানে 2টো ইলেকট্রিক জিনিস রয়েছে, ওয়াশিং মেশিনও রয়েছে আর ইনভার্টারও রয়েছে। তো রিস্ক পাচ্ছি না ওটাকে, কারণ অনেক বড়টাই অর্ডার করেছি, তো এরকম টাইপেরই অর্ডার করেছি, তো ঝুলে থাকবে। আর বুঝতেই পারছো বাড়ির একদম শেষে এটা অনেক সময় মানে বুঝতে পারছো কী বলতে চাইছি, ইলেকট্রিকের জিনিস তো, ওই জন্য সাহস পাচ্ছি না। আর এগুলো তো কটন না, এগুলো হচ্ছে কী বলবো সিনথেটিক টাইপের, আরও বেশি ভয়।
এই হচ্ছে ব্যাপার। এখানে তো পর্দা লাগিয়েছে। আর একটা জিনিস হচ্ছে এই প্যাসেজটাকে ডেকোর করার জন্য এই পোস্টারগুলো নিয়েছি। আর মেসেজগুলো তো খুবই সুন্দর, এটা সবার জন্য, মানে সবার লাইফেই অ্যাপ্লিকেবল হওয়া উচিত। এই সাইডটা তো করতে পেরেছি, এই সাইডটা আমি শুধু করতে দিল না, কারণ হচ্ছে হয়েছে ওর হাতে পড়ে আছে এখন। এগুলোকে ইনস্টল করব, ডবল টেপ লাগবে, ডবল টেপই ইউজ করলাম। আমি ভেবেছিলাম হ্যাং করব, তো হ্যাং করতে গেলে না, ঘরে আমার দুটো আগে থেকে করা আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, ওটা প্রথম থেকে এসেই করে রেখেছিলাম, কিন্তু ওগুলো না হ্যাং করার জন্য সোজা হয়নি, বাঁকা বাঁকা, এই যে বাঁকা বাঁকা হয়ে আছে, সোজা করতে পারিনি। ডবল টেপটাই বেশি বেস্ট, এটাকেও ডবল টেপ দিয়ে করে দেবো, হ্যাং করে দেবো। পর্দাগুলো বেশ ভালো হয়েছে, সুন্দর, মানে প্রাইভেসির জন্য নয়, তবে ডেকোরের জন্য ঠিক আছে। ঘরের মধ্যে আবার প্রাইভেসি কি আছে, এই ঘর থেকে আমরা 3টা মানুষ, বেশ ভালো লাগছে। এই ওয়ালটাকেও করবো, তাহলে বেশ ভালো লাগবে। আর দেখি তারপরে আস্তে আস্তে যখন এই ঘরটাকে ভালোবেসে ফেলবো, সুন্দর করে সাজিয়ে ফেলবো, তারপরে যাওয়ার সময় হবে, সেই জাগে ওটা আলাদা ব্যাপার। আর এই হচ্ছে ব্যাপার, আর কি, আর কোনো ব্যাপার নেই। আর মাঝে মাঝে পর্দা সরি। ও আরও দুটো পর্দা আছে, সেটা যে ওই জানলা দুটোর জন্য নিয়েছিলাম, ওই জানলাতে লাগাবো না, তা ভাবছি যে এইটাতে দিয়ে দেবো, যেহেতু বড়ই আছে, অসুবিধা হবে না, প্রাইভেসি মেনটেন করা যাবে। কারণ এই পর্দাটা মিসেস সিনহা সরাতে চায় না, জানলা খুলে দিলে বলে পর্দা দিয়ে রাখো, তো জানলা খোলার মানেই নেই, তো ওই জন্য লাইট ফাইট অফ করার পর এই পর্দাটা খোলা হয়। তো যাই হোক, পর্দাটা দিয়ে দিলে যত সামান্য প্রাইভেসি মেনটেন করা যাবে। 7টা 10 বাজে, অনেকক্ষণ ধরে এই কাজগুলো করছিলাম, মিশুকে পড়াশোনা করে উঠিয়ে। ওটা ভেঙে ফেলবে, যতক্ষণ না ওটা ভাঙবে ততক্ষণ ও ছাড়বে না ওটাকে। হ্যাঁ চলো।